আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাংশনের মূল ধারণা সম্পর্কে। গণিত আসলে সম্পর্কের বিষয়, ফাংশনও কিন্তু একটা সম্পর্ক। তাহলে ফাংশনটা কি? একটি জিনিস বদলালে আরেকটি জিনিস ঠিক কিভাবে বদলায়, মূলত এটাই হচ্ছে ফাংশন। কি বললাম? একটি জিনিস বদলালে আরেকটি জিনিস ঠিক কিভাবে বদলায়, এটাই মূলত হচ্ছে ফাংশন। মনে করো তুমি একটি কলম কিনছো 10 টাকায়, তাহলে দুইটা কলম কিভাবে কিনবা? 20 টাকায়। তিনটা কলম কিনবা 30 টাকায়। তাহলে দেখো, কলমের সংখ্যা বাড়ার সাথে সাথে দামের যে পরিবর্তন হইলো, মূলত এই সম্পর্কটাই হচ্ছে তোমার ফাংশন। তো ফাংশন সম্পর্কে আমরা আরো ডিটেলসে পড়বো এই ভিডিওতে। ফাংশন শেখার আগে আমাদেরকে আরো কিছু জিনিস শিখতে হবে। সেগুলো হচ্ছে ধ্রুবক কাকে বলে, চলক কাকে বলে, দেন চলক কত প্রকার ও কি কি। তারপরে আমরা ফাংশন পড়বো, দেন ডোমেইন পড়বো, দেন রেঞ্জ পড়বো, দেন এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত আছে সেগুলো সমাধান করে আজকের পাঠটা এখানে শেষ করব। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কি জন্য পড়বো? ধ্রুবক। আমরা পড়বো হচ্ছে ধ্রুবক। ধ্রুবককে আমরা কিভাবে বলতে পারি ভাইয়া? ধ্রুবকের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যার মানের পরিবর্তন হয় না তাকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক। কি বলবো? যার মানের পরিবর্তন হয় না, যার মানের পরিবর্তন পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলবো। ধ্রুবক বলবো। তাহলে এই ধ্রুবকের উদাহরণ হিসেবে কি দেওয়া যায় ভাই বলতো? 5 দেওয়া যায়, 6 দেওয়া যায়, 9 দেওয়া যায়, দেন পাইও দিতে পারি। দেখো তো 5 এর কি কখনো পরিবর্তন হয়? না। 5 তো 5ই, 7 তো 7ই, 9 তো 9ই। এটার তো আর পরিবর্তন করার মতো কোনো কিছু নাই, তাই না? তুমি এইটা এখানে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। সারা বিশ্বের কাছে নিয়ে গেলে এটাকে তো 5ই বলবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম 5 এর কখনো পরিবর্তন হয় না। তার মানে আমরা বুঝলাম যে 5, 6, 9, তারপরে 7 এগুলো হচ্ছে একটা ধ্রুবক রাশি। তা আবার পাইও হয়। কারণ বলতো কি ভাইয়া, পাই এর মান হচ্ছে কি বলতো? পাই এর মান হচ্ছে 3.1416। এটা ভাইয়া সবসময় ধ্রুবক। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, বলবে সবাই যে পাই এর মান 3.1416। স্থান কাল ভেদে এটার কোনো পার্থক্য হয় না ভাই। তার মানে বোঝা গেল যে পাইটাও একটা ধ্রুবক রাশি, তাই না? তা আমরা বুঝলাম ধ্রুবক কাকে বলে, যার মানের পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। তাহলে এখন আসো আমরা চলরাশি কাকে বলে শিখি। চলরাশি। তো চলরাশি কাকে বলে বলতো? চলরাশি হচ্ছে তাহলে ধ্রুবকের উল্টাটা। কি বললাম? ধ্রুবকের উল্টাটা। তা চলরাশির সংজ্ঞাটা কি হবে বলতো? চলরাশির সংজ্ঞা হচ্ছে যে প্রতীকের মানের পরিবর্তন হয় তাকে আমরা চলরাশি বলি। কি বললাম? যে প্রতীকের মানের পরিবর্তন হয়। কি বলছি? মানের পরিবর্তন হয় তাকে চলরাশি বলি। তো চলরাশির উদাহরণ হিসেবে কি দেওয়া যায় বলতো? এক্স দেওয়া যায়, ওয়াই দেওয়া যায়, জেড দেওয়া যায়, তাই না? আমরা একটা সমীকরণ মনে মনে ধরে নিই যে মনে করো y ইজ ইকুয়াল টু এক্স। দেখো তো ভাইয়া, তুমি এখানে এক্সটা একটা চলরাশি, ওয়াইটা একটা চলরাশি কিনা? অবশ্যই চলরাশি। তুমি এখানে চাইলে এক্স এর মান বিভিন্ন ধরতে পারো না? তুমি এক্স এর মান 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, 5 ধরতে পারো। এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই এর মান পাচ্ছি। তার মানে ভাইয়া দেখো তো, এক্স এর মান প্রতিনিয়ত পরিণত হচ্ছে। এক্স এর মান পরিবর্তন হওয়ার কারণে ওয়াই এর মানটাও পরিবর্তন হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। এক্স এর মান পরিবর্তন হচ্ছে বিধায় ওয়াই এর মানও পরিবর্তন হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে ভাইয়া এক্স ওয়াই একটা হচ্ছে চলরাশি? কারণ এর মানের পরিবর্তন হচ্ছে। সিম্পল একটা বিষয়, এটা বোঝার জন্য তো রকেট সায়েন্স জানার দরকার নাই, তাই না? তো আমরা চলরাশি সম্পর্কেও জানলাম একটু করে। এখন আসলে এই চলরাশি আবার প্রধানত দুই প্রকার। কি বললাম? এই চলরাশি হচ্ছে তোমার দুই প্রকার। চলরাশি দুই প্রকার। চলরাশি দুই প্রকার। এখন তাহলে শিখতে হবে চলরাশি দুই প্রকার কি কি। যথা যথা একটা হচ্ছে কি তোমার স্বাধীন চলক। কি বললাম? একটা হচ্ছে তোমার স্বাধীন চলক, আর এটা হচ্ছে অধীন চলক। এটা হচ্ছে অধীন চলক। তাহলে শিখতে হবে স্বাধীন চলকটা কি আর একটা হচ্ছে অধীন চলকটা কি। স্বাধীন চলকটা হচ্ছে ভাইয়া যার মান আমরা ইচ্ছা মতো নিতে পারি তাকে আমরা বলবো হচ্ছে স্বাধীন চলক। কি বললাম? যার মান আমরা ইচ্ছা মতো নির্ধারণ করতে পারি তাকে আমরা বলবো হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমরা লিখবো স্বাধীন চলকের সংজ্ঞায়, যার মান আমরা আমরা নির্ধারণ করতে পারি, নির্ধারণ
করতে পারি, তাই হচ্ছে স্বাধীন চলক। তাহলে অধীন চলকটা কি হবে বলতো? যার মান স্বাধীন চলকের উপর নির্ভর করে, বা আমরা বলতে পারি যার মান অন্য চলকের উপর নির্ভর করে, তাকে অধীন চলক বলবো। তাহলে আমরা অধীন চলক কাকে বলবো? যার মান অন্য চলকের উপর নির্ভরশীল, অন্য চলকের উপর নির্ভরশীল, তাকে আমরা বলতে পারি হচ্ছে অধীন চলক। তাহলে ভাইয়া স্বাধীন চলক আর অধীন চলকটা আমরা তো সংজ্ঞার মাধ্যমে বুঝলাম, আসলে বিষয়টা বাস্তবে কেমন একটু দেখার প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। তো বাস্তবে দেখানোর জন্য আমরা একটা সমীকরণ কল্পনা করতে পারি। মনে করো ভাইয়া আমরা লিখলাম যে y is equal 2x plus 3, ধরলাম y is equal 2x, মনে করো y is equal আমি ধরলাম 2x। তাহলে এইটা দ্বারা কি বোঝায় বলো তো? আমরা যখন x এর মান 1 নিব তখন y এর মান কত হবে? 2। আমরা বললাম কি, আমরা যখন x এর মান 1 নিব তখন y এর মান হচ্ছে 2। আমরা যখন x এর মান 2 নিচ্ছি তখন y এর মান কত হচ্ছে? 2 দুগুণা 4, তখন y এর মান হচ্ছে তোমার 4। x এর মান 3 নিলে y এর মান হচ্ছে কত? 6। তাহলে ভাই আমরা ইচ্ছা মতো কোন মানটাকে নিলাম? দেখো তো, আমি এখানে x এর মান ইচ্ছা মতো যে কোনো কিছু নিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত নিতে পারি x এর মান। কিন্তু y এর মানটা কি আমরা ইচ্ছা মতো নিতে পারতেছি? না ভাইয়া, y এর মানটা আসলে নির্ভর করতেছে কার উপর? ভাইয়া এই x এর উপর। x এর মান কি হবে তার উপর নির্ভর করতেছে ভাইয়া y এর মান। দেখো, x এর মান যখন আমি 2 ধরছি y এর মান তখন 4 হয়েছে, x এর মান যখন আমি 3 ধরছি y এর মান তখন হচ্ছে 6, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম এই সমীকরণ থেকে যে y টা হচ্ছে সরাসরি নির্ভর করে x এর উপর, কিন্তু x কার উপর নির্ভর করতেছে না, x নির্ভর করতেছে না, x কি করতেছে? ইচ্ছা মতো মান নিচ্ছে, x ইচ্ছা মতো মান নিচ্ছে। তার মানে বোঝা গেল যে x টা হচ্ছে স্বাধীন চলক, x টা কি? স্বাধীন চলক। তাহলে ভাই এই y টা কি? এই y টা হচ্ছে তোমার অধীন চলক। ক্লিয়ার? এই y টা হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলক, অধীন চলক, তারপরে তোমার ধ্রুবক রাশি, চলরাশি সম্পর্কে তোমাদের ধারণা একদমই ক্লিয়ার কিনা বলো তো? একদমই আশা করি তোমাদের ক্লিয়ার। তো এখন আমাদের আলোচনার কি বিষয় কি বলো তো? এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাংশন সম্পর্কে। কি বললাম? ফাংশন সম্পর্কে। তো ফাংশন আমি তোমাদের কাছে কি বললাম কিছুক্ষণ আগে বলো তো? ফাংশন বললাম যে একটি জিনিস বদলালে আরেকটি জিনিস ঠিক কিভাবে বদলায়, মূলত এটাই হচ্ছে তোমার ফাংশন। কিন্তু এখন একটু ফাংশনের সংজ্ঞাটা একটু ভিন্ন দিচ্ছি। দেখো, ফাংশন হচ্ছে এমন একটি নিয়ম, আমি কি বললাম? ফাংশন হচ্ছে একটি নিয়ম। ফাংশন হচ্ছে এমন একটি নিয়ম, এমন একটি নিয়ম যেখানে যেখানে নির্দিষ্ট জিনিস ইনপুট দিলে আমরা আউটপুট পাবো। কি বলছি? আউটপুট পাবো। তার মানে প্রথমত আমরা জানলাম যে ভাইয়া ফাংশন হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা কোনো কিছু একটা ইনপুট দেই তাহলে আমি আউটপুট পাবো। তো ফাংশনকে কেমনে লিখি আমরা জানো না তো? তো আমরা একটা ফাংশন তুলতেছি। দেখো, মনে করলাম x এর একটি ফাংশন, তাহলে x এর একটি ফাংশনকে আমরা প্রকাশ করি f of x ইজ ইকুয়াল ধরো তোমার 3x প্লাস c। কি বললাম? 3x প্লাস c। আচ্ছা c টা বাদ দাও, মনে করো 3x প্লাস 3। তাহলে দেখো তো ভাইয়া এই f of x দ্বারা কি বোঝায়, এই x দ্বারা কি বোঝায়, আর এই 3 দ্বারা কি বোঝায় বলো তো? এতক্ষণ থেকে আমি যা আলোচনা করলাম তার দ্বারা তো এটা বোঝারই কথা। এই 3 টা একটা ধ্রুবক রাশি, x টা একটা চলরাশি। তাহলে f of x টা কি ভাইয়া? এটা হচ্ছে x এর একটি ফাংশন। f তে বোঝাচ্ছে ফাংশন, আর x দ্বারা বোঝায় যে এটা x এর একটি ফাংশন। বুঝতে পারছো? এটা হচ্ছে x এর একটি ফাংশন। এখন আমি যদি এখানে x এর মান 1 বসাই তাহলে বলো তো f of x is equal আমি কত পাবো? দেখো, আমি x এর জায়গায় যদি এখন 1 বসাই তাহলে আমি f of x is equal কি লিখতে পারি? 3 যোগ 3 অর্থাৎ 6। আবার যখন আমি x এর জায়গায় 2 বসাবো তাহলে আমি f of x is equal কি লিখতে পারি বলো তো? 3 দুগুণে 6, 6 আর 3 9। তার মানে আমি f of x is equal
9 লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। তার মানে এখানে কি বুঝলা ভাই, x এর মান আমি যে কোনো কিছু নিচ্ছি, x এর মান আমি যে কোনো নিচ্ছি, তার মানে x টা একটা কি চলক, x টা হচ্ছে স্বাধীন চলক। এটা ক্লিয়ার? দেন x এর মান আমি যেহেতু দিচ্ছি, তার মানে x টা হচ্ছে তোমার ইনপুট, x টা হচ্ছে তোমার ইনপুট, x টা হচ্ছে ইনপুট। তাহলে দেখো x এর মান যেহেতু আমি দিচ্ছি, তার মানে x টা যদি হয় ইনপুট, ইনপুট দেওয়ার কারণে আমি f of x is equal একটা মান পাচ্ছি। এই দেখো একটা, যখন আমি x এর মান 1 বসাইছি তখন পাইছি 6, যখন x এর মান 2 বসাইছি তখন পাইছি আমি 9। তার মানে x যদি হয় ইনপুট, তার মানে f of x পুরোটা মিলে কি হবে বলতো, এই পুরোটা মিলে হবে আউটপুট, এই পুরোটা মিলে হবে আউটপুট। বুঝতে পারছো? তাহলে x টা যদি হয় ইনপুট, তাহলে এই পুরো জিনিসটা মিলে হবে f of x is equal আউটপুট। তাই f of x কে আবার আমরা y লিখতে পারি। যখন প্রশ্নে দেখবা যে প্রশ্নে তোমার এরকম করে লেখা থাকতে পারে যে y is equal 3x plus 3, তার মানে বুঝতে হবে এই y টাও হচ্ছে আউটপুট আর x টাও হচ্ছে তোমার ইনপুট। ক্লিয়ার বিষয়টা? তার মানে ফাংশন বললাম কি আমি, ফাংশন হচ্ছে এমন একটি নিয়ম যেখানে নির্দিষ্ট জিনিস ইনপুট করে আমরা আউটপুট পাবো। দেখো তো আমি একটা নির্দিষ্ট জিনিস ইনপুট করছি না, 1 ইনপুট করে আউটপুট পাইছি 6, 2 ইনপুট করে আউটপুট পাইছি 9। বুঝছো? এখন ফাংশনের শর্ত কি জানো? ফাংশনের শর্ত হচ্ছে একটি ইনপুট করলে অবশ্যই আমরা আউটপুটও একটি পাবো। কি বললাম? একটি যদি আমরা ইনপুট করি তার মানে অবশ্যই একটি আউটপুট পাবো। এটাই হচ্ছে ফাংশনের নিয়ম। বুঝতে পারছো কি? আশা করি এই ফাংশন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার। এখন আমাদের ধারণা দিতে হবে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে। কি বললাম? এখন আমাদের ধারণা দিতে হবে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে। তো আমরা প্রথমত শিখি হচ্ছে ডোমেন কাকে বলে। ডোমেন কাকে বলে? তো ডোমেন জিনিসটা কি বলতো? ডোমেন কি? সোজা কথা হচ্ছে x এর মানকে আমরা ডোমেন বলি, বা x এর মানের সেট গুলোকে আমরা কি বলি? ডোমেন বলি। আমরা বলতে পারি যে x এর মানগুলোর সেটকে আমরা, x এর মানগুলোর সেটকে আমরা ডোমেন বলি, ডোমেন বলি। আর রেঞ্জ কাকে বলে তাহলে ভাইয়া? রেঞ্জ কাকে বলে? রেঞ্জ বানানটা একটু লিখি। রেঞ্জ হচ্ছে কি? রেঞ্জ হচ্ছে x এর মানের জন্য যে সকল আউটপুট পাই সেটাই হচ্ছে ভাইয়া রেঞ্জ। x এর মানের জন্য যে সকল আউটপুট পাই সেটাই হচ্ছে রেঞ্জ। তার মানে আমাদের বোঝা গেল যে আউটপুট আউটপুট আউটপুটটাই হচ্ছে কি? আউটপুটটাই হচ্ছে রেঞ্জ, তাই না? আউটপুটটাই আমরা পাইলাম হচ্ছে রেঞ্জ। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক, ডোমেইন কোনগুলো, রেঞ্জ কোনগুলো। মনে করো আমি একটা ফাংশন লিখলাম x এর, f of x is equal, মনে করলাম আমি 1/x। যদি x এর মান 1 বসাই আমি, তাহলে f of x কত পাবো? 1 ই পাবো। 1/1 মানে 1। যে x এর মান আমি 2 বসাই, তার মানে আমি f of x is equal কত পাবো? হাফ পাবো। তার মানে আমাদের বোঝাই যাচ্ছে এখানে ভাইয়া কি, x এর মান যখন আমি 1 বসাইছি ইনপুটে, আউটপুটেও পাচ্ছি 1। x এর মান যখন আমি 2 বসাচ্ছি, আউটপুটে পাচ্ছি হাফ, তাই না? তাহলে 1 এবং 2 হচ্ছে ভাইয়া ডোমেন, আর রেঞ্জ হচ্ছে কি ভাইয়া? 1 এবং হাফ। বুঝতে পারছো? আউটপুটের মানগুলোকে বলবো আমরা রেঞ্জ, আর ইনপুটের মানগুলোকে বলবো আমরা ডোমেন। তাহলে ভাইয়া ডোমেনের মানগুলো কি ভাইয়া যে কোনো কিছু হতে পারে? ভাইয়া হবে, তবে ফাংশনটাকে সংজ্ঞায়িত করতে হবে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া ফাংশনকে সংজ্ঞায়িত হওয়া বলতে কি বোঝাচ্ছেন? দেখো তো ভাই, যদি আমি x এর জায়গায় 0 বসাইতাম, যদি আমি x এর জায়গায় 0 বসাইতাম তাহলে বিষয়টা কেমন হইতো? তাহলে বিষয়টা দাঁড়াইতো হচ্ছে এমন 1/0। তো 1 কে কি কখনো শূন্য দ্বারা ভাগ করা যায়? 1 কে কখনোই তো শূন্য দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 কে শূন্য দ্বারা ভাগ করলেই সেই বিষয়টা কেমন দাঁড়ায়? সেই বিষয়টা দাঁড়ায় হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার এতটুকু? তার মানে যতটুকু পড়াইলাম এ সম্পর্কে তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে এখন বলো তো, মনে করো আমি একটা তোমাদেরকে ফাংশন দিলাম, মনে করো যে একটা ফাংশন দিলাম তোমাদেরকে যে f of x, একটা x এর ফাংশন দিলাম f of x
ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হলে তুমি f অফ 1 বের করো। তাহলে আমি কি বললাম, ফাংশনটা কি তোমাদেরকে আগে বলছি যে একটি জিনিস বদলালে আরেকটি জিনিস ঠিক কিভাবে বদলায় এটাই ফাংশন। তার মানে আগে জিনিসটা কেমন ছিল, এক্স এর ফাংশন ছিল, কিন্তু এখন বলছে সেটা আর এক্স এর ফাংশন তুমি লেখিও না, তোমাকে এক্স এর জায়গায় 1 লিখতে হবে। তাহলে 1 বসানোর ফলে ইনপুটে 1 বসানোর ফলে আউটপুটের ঠিক কি রকম পরিবর্তন হচ্ছে আমাকে ওইটা দেখাও, আর ওই জিনিসটাই হচ্ছে কি ভাইয়া ফাংশন। তাহলে আমি এখন কি করব, এক্স এর জায়গায় আমি জাস্ট 1 বসাবো, তার মানে f অফ 1 ইজ ইকুয়াল কি এক্স এর জায়গায় 1 বসাবো মানে 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 প্লাস 1। তার মানে আমি পাচ্ছি কি এমন বিষয়টা, 1 আর 1 করলে 2 আর 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। তার মানে আমি বলতে পারি ভাইয়া এক্স এর ফাংশনে যখন আমি f অফ 1 বসাবো তাহলে কিরূপ পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাইলাম যে আমরা আউটপুটে 4 পাচ্ছি। মূলত বিষয়টা হচ্ছে এমন, এটাই হচ্ছে ফাংশনের আসল নিয়ম। তো এখন আমরা দেখি যে এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এখানে 5টা অতি সংক্ষিপ্ত তুলে রাখছি, এই 5টার মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় তোমাদের পরীক্ষায় একটা আসবে। তো এক নাম্বারটা একটু দেখি, এক নাম্বারটা কি বলছে এখানে। এখানে বলছে যে ভাইয়া f অফ থিটা ইজ ইকুয়াল লেখা যায় তোমার হচ্ছে sin থিটা। তাহলে বলছে f অফ পাই বাই 4 ইজ ইকুয়াল কি লেখা যায়, তাহলে বলছে f অফ পাই বাই 4 মানে কি, এতটুকুই। আমি তোমাকে কি বললাম, ফাংশন মানে কি একটি জিনিস বদলালে আরেকটি জিনিস কিভাবে বদলাবে এটাই হচ্ছে ফাংশন। তাহলে আগে ছিল থিটা এর ফাংশন, এখন তাহলে কিসের ফাংশন, পাই বাই 4 এর ফাংশন। পাই বাই 4 টা কি ভাইয়া, ইনপুট। তাহলে আউটপুট কেমন দেখতে হবে এটাই তো আমাদের বের করতে হবে। তাহলে আমরা sin থিটা এর জায়গায় এখন কি বসাবো, sin পাই বাই 4 বসাবো। পাই মানে কি বলতো, পাই মানে হচ্ছে 180, তার মানে পাই বাই 4 মানে হচ্ছে 180 বাই 4, তার মানে পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো তো sin 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1 ডিভাইডেড রুট 2। তার মানে এক নং এর आंसर আমরা পাইলাম হচ্ছে 1 ডিভাইডেড রুট 2। ঠিক আছে না, অবশ্যই ঠিক আছে। এখন আসো 2 নাম্বার ম্যাথে। 2 নাম্বার ম্যাথে ঠিক আগেরটার মতোই, এখানে এবার জাস্ট একটু বলছে f অফ থিটা ইজ ইকুয়াল cos থিটা। তাহলে এবার বলছে যে f অফ পাই বাই 3 ইজ ইকুয়াল কত। তো পাই মানে কি ভাইয়া 180, আর 180 ভাগ 3 মানে কি বলতো, 180 ভাগ 3 মানে কি 60 ডিগ্রি না। তাহলে cos 60 ডিগ্রির মান কত বলতো, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে 2 নম্বরে आंसर হচ্ছে হাফ। এই কত ইজি বিষয়গুলো না, এগুলো অতি সংক্ষিপ্ত আসলে মনে করে একদম ফুল মার্ক, তাই না, এগুলো আসলেই ফুল মার্ক। এখন আসো 2 নাম্বারও শেষ, 3 নাম্বার আসো। 3 নাম্বার বলছে যে f of x is equal x cube plus 3x square plus 4x plus 15, তাই কিনা। এবার বলছে হলে f of -1 এর মান বের করো। তার মানে আমি x এর জায়গায় এবার কি বসাবো, -1। তাহলে -1 এর উপর কিউব প্লাস 3 ইনটু -1 এর উপর স্কয়ার প্লাস 4 ইনটু -1 প্লাস 15। তাহলে মাইনাসের উপর কিউব মানে কি, মাইনাসটা কি পজিটিভ হবে, কখনোই না, তার মানে -1ই হবে। দেন -1 এর উপর জোড় সংখ্যা মানে কি, বা -1 এর উপর পাওয়ার মানে কি, পাওয়ার জোড় হলে কি হবে, ওটা পজিটিভ হয়ে যাবে। তার মানে -1 এর উপর স্কয়ার মানে হচ্ছে পজিটিভ 1। দেন 3 কয় 3 দিলাম। দেন আগে গুণ হবে চিহ্নের, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তারপর 4 কয় 4 প্লাস 15। তাহলে দেখো -1 আর -4 যোগ করলে কত হয় -5, আর -5 এর থেকে যদি আমি এই 15 বাদ দিই তাহলে কি হবে বলতো +10, আর +10 আর 3 কত হয়, +10 আর 3 হয় 13। তার মানে आंसर হচ্ছে 13, 13 হচ্ছে आंसर। তাহলে आंसर হইলো আমার 13। এখন আসো 4 নাম্বার। 4 নাম্বার এখানে কি বলছে, 4 নাম্বার বলছে যে f of x is equal 5 পাওয়ার x হলে f of 0 is equal কত। তার মানে f of 0 মানে কি x এর জায়গায় জাস্ট 0 বসবে। তা আমি তোমাকে কি বলছিলাম যে কোনো সংখ্যা বা কোনো চলক বা কোনো একটা রাশির উপর যখন 0 থাকবে, বা কোনো সংখ্যা বা কোনো চলক বা কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তার মান কত, তার মান হচ্ছে 1। তার মানে এটা হলো 1, তার মানে এর মান হচ্ছে কত 1। এখন আসো 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে, 5 নাম্বার বলছে f of x is equal,
তোমার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হলে f অফ 2 ইজ ইকুয়াল কত? তার মানে x এর জায়গায় জাস্ট আমি 2 বসাই দিব, তাই কি না? তাহলে 2 এর উপর স্কয়ার দেন 2 ইনটু x এর মান কত? 2 প্লাস 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 প্লাস 1 তার মানে 9। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো এগুলো বিষয় সোজা না? 5 নম্বরের অ্যান্সার হচ্ছে 9। বুঝতে পারছো আশা করি?